বহুল আলোচিত কুখ্যাত আয়নাঘর আমাদের সামনে এলো। আমরা অনেক ছবি দেখলাম, আমাদের প্রধান উপদেষ্টা আরো কিছু উপদেষ্টাকে সাথে নিয়ে, আমাদের সাংবাদিক কিছু কিছু গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা আবার তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছি আমাদের পাঠ্য বই কিংবা ইতিহাসে। প্রফেসর ইউনুস হাসিনার যুগটাকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন। কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে যে জুলাই বিপ্লবের পর যে সরকার ক্ষমতায় বসেছে তারা এত দেরি করলো কেন আয়নাঘর পরিদর্শনে। সঙ্গে আরও কিছু খবর আমাদের সাথে যোগ হয়েছে। বাংলাদেশের সচিবালয়ের ভেতরে চলছে তুষের আগুন। একটা বড়সড় যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সচিবালয়। 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল। সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে, নাকি এগুলো বানোয়াট কল্পকাহিনী ছিল? প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন? অনেক ভিডিও বের হয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 2-1টা ছবি দেখতে পাচ্ছেন। তো প্রকৃতপক্ষেই আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। ইতিমধ্যেই প্রিয় দর্শক শ্রোতা, একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। আয়নাঘর অবশেষে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীরা স্বচক্ষে দেখল স্বৈরাচারী হাসিনার সেই আয়নাঘর, যেখানে আলেমোলামার সহকারে বড় বড় নেতাকর্মীদের ধরে রেখে বেঁধে একের পর এক চালানো হতো নির্যাতন। সে আয়নাঘরে ঢুকে ভয়ঙ্কর কিছু রূপরেখাও অবশেষে দেখতে পেরেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, একটা মানুষ কতটা ভয়ঙ্কর হলে এরকম শাস্তি প্রদান করতে পারে শুধুমাত্র তার বিরুদ্ধে কথা বলার কারণে? প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন অনেক আলেমোলামা জেলখানায় বন্দী হয়েছিল এবং তাদেরকেও আয়নাঘরে নেওয়া হয়েছিল। শুধু আলেমোলামাই নয়, রাজনৈতিক দলের বড় বড় নেতাদেরকেও নেওয়া হয়েছিল আয়নাঘরে এবং সেখানে বছরের পর বছর তারা জীবনযাপন করেছে। যারা বের হয়ে এসেছে তারা বর্ণনা দিয়েছে, আর যারা বের হতে পারে নাই হয়তো সেখানেই তাদের জীবন নাশ হয়ে গিয়েছে। অনেকেই সেখানে দেওয়ালে কালেমা লেখে মৃত্যুবরণ করেছে। তো যাই হোক প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই হয়তো এ বিষয় নিয়ে কয়েকজনের বিশ্লেষকের আলোচনাগুলো শুনেছেন, তো সেগুলোই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। আয়নাঘর। আমরা আইএমএ জাহিলিয়াতের ইতিহাস পড়েছি আমাদের পাঠ্য বই কিংবা ইতিহাসে। প্রফেসর ইউনূস হাসিনার যুগটাকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেছেন। কয়েকটি প্রশ্ন তৈরি হয়েছে যে জুলাই বিপ্লবের পর যে সরকার ক্ষমতায় বসেছে তারা এত দেরি করলো কেন আয়নাঘর পরিদর্শনে। সঙ্গে আরও কিছু খবর আমাদের সাথে যোগ হয়েছে। বাংলাদেশের সচিবালয়ের ভেতরে চলছে তুষের আগুন। একটা বড়সড় যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে সচিবালয়। সেই বিষয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেব। পাশাপাশি আগামী নির্বাচনে নানান রকম ফন্দি ফিকির নিয়ে মাঠে নামছে ষড়যন্ত্রকারীরা। দর্শক, প্রথমেই আয়নাঘর দিয়ে আমরা কথা বলতে চাই। আয়নাঘর শব্দটা প্রথম একটি বাহিরে মানে বিদেশের সংবাদপত্রের মাধ্যমে এনেছিল আমাদের একজন বাংলাদেশি সাংবাদিক। তারপর এটি নিয়ে বাংলাদেশে চলে রীতিমতো আলোচনার ঝড়। কোথায় আয়নাঘর অবস্থিত? বলা হয়েছিল এটি ক্যান্টনমেন্টের খুব কাছাকাছি একটি স্থানে, হয়তো বা ডিজিএফআইয়ের সেলকে অথবা রেল লাইন বা বিমানবন্দরের খুব কাছাকাছি একটা অঞ্চল, এমন ইঙ্গিত করা হয়েছিল। আমরা নেত্র নিউজে দেখেছিলাম একটা জায়গাকে শনাক্ত করা হয় গুগলের মাধ্যমে। শেখ হাসিনা বা তার সরকারের নিরাপত্তা বাহিনী বরাবরই এটিকে অস্বীকার করেছিল। সর্বশেষ এই সরকারের পতনের পর আমরা দেখলাম আয়নাঘর থেকে অনেকে বেরিয়ে এসেছেন। এর মধ্যে জামাত নেতা ব্যবসায়ী মীর কাসেম আলীর ছেলে আরমান এবং প্রফেসর গোলাম আজমের ছেলে আমান আজমে আরও অনেকে বেরিয়ে এসেছেন। আবার অনেকে বেরিয়ে আসেননি আর কখনো, আর আসবেনও না। এদের মধ্যে ইলিয়াস আলী আছে, চৌধুরী আলম, অলিউল্লাহ, তারপর মুকাদ্দেস, এরকম অনেকের নাম আছে। একজন নারী, তিনি বাংলাদেশকে সবসময় বলেছেন তিনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তিনি গত 15 বছর তার বাবার কিচ্ছা কাহিনী শোনাতে শোনাতে আমাদের মাথা নষ্ট করে দিয়েছে। অথচ তিনি একটা ফ্যাসিস্ট রেজিম তৈরি করার জন্য এই দেশের মধ্যে একটা আয়নাঘর বা একটা ভয়ঙ্কর নির্যাতন সেল, বন্দিশালা তৈরি করেছিলেন। আর তার সঙ্গে থাকা সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট, এই দেশের ডিপ স্টেট, এই দেশের বড় বড় জ্ঞানী লোকরা তাকে সমর্থন দিয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবার কথা বলেছিলেন ক্রস ফায়ার, গুম, মানুষ হারিয়ে যায় এই বিষয় নিয়ে। কিন্তু
বাংলাদেশে কখনো আইন, আদালত, নিরাপত্তা বাহিনী এই ব্যাপারে কখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, কোনো সাহায্য করেনি মানুষকে। কত মানুষ হারিয়ে গেছে এর তালিকা নেই। কত মানুষ সরকারের নির্যাতনে চিরতরে গুম হয়ে গেছে এই তালিকাগুলো আমাদের কাছে নেই। আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস সাহেব তিনি আয়নাঘর পরিদর্শনে গেছেন, সঙ্গে আরও বেশ কয়েকজন উপদেষ্টা, বিদেশি এবং দেশি গণমাধ্যমের কর্মীরা ছিলেন। কয়েকটা প্রশ্ন তৈরি হয়েছে, 6 মাস অতিবাহিত হওয়ার পর কেন আয়নাঘর পরিদর্শনে গেলেন প্রফেসর ইউনূস? আমরা তো জানি তিনি প্রথমেই যেতে চেয়েছিলেন। তাকে কি কোনো বিশেষ শক্তি সেখানে এতদিন যেতে দেয়নি? এই প্রশ্নটা উঠে এসছে। প্রফেসর ইউনূসের সরকার বর্তমানে সরকারে থাকলেও নেপথ্যে সরকারের শক্তি নিয়ন্ত্রণ করছে কারা? কারা ডিপ স্টেট? এই প্রশ্নগুলো এখন উঠছে একটার পর একটা। যে আয়নাঘর আওয়ামী লীগ তৈরি করেছিল আমাদের দেশের নিরাপত্তা বাহিনী বা কুখ্যাত র্যাব, ডিবি, ডিজিএফ এর মাধ্যমে, এতদিন কি তারা সেই আয়নাঘরের সকল প্রমাণ রেখে দিয়েছে নাকি মুছে ফেলেছে? কয়েকটা ছোট ছোট রুম, একটা অকেজো ইলেকট্রিক চেয়ার, কয়েকটা ছোট ছোট বন্দিশালাকে দেখিয়ে আয়নাঘরের নির্মমতা আপনি কি বোঝাবেন? বোঝাতে পারবেন আদৌ? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি আপনাদের। যে মানুষটা জেলে আছে তার পরিবার বলছে যে তিনি একদিন জেল থেকে মুক্তি পাবেন অথবা জেলে আছেন, হয়তো মাসে বা 15 দিন পর একদিন তার সাথে দেখা করা যায়। যে মানুষটা গুম হয়ে গেছেন তার পরিবার জানে না তিনি কোথায় আছেন, তার স্ত্রী জানেন না তিনি আদৌ ফিরবেন কিনা, তার সন্তান জানে না বাবা আর আসবে কিনা, তার বাবা মা জানে না তার সন্তান আর আসবে কিনা, এবং তিনি জানেন না তিনি কোথায় আছেন। তার যখন চোখটা খোলা হতো তিনি দেখতেন 2 ফিট 3 ফিটের একটা রুমের মধ্যে তিনি বসে আছেন, না পারছেন দাঁড়াতে, না পারছেন ভালো করে শুতে, হ্যান্ডকাপ পরানো থাকতে কখনো কখনো হাতে, পিছিয়ে হাত বেঁধে হ্যান্ডকাপ পরানো। অনেকেই বলতে শুনেছি তারা প্রতিদিন মৃত্যু কামনা করতেন যে আল্লাহ এই নির্মম নির্যাতন আর সহ্য করতে পারছি না, মৃত্যু দাও আমাদের। কোনো মানুষ সহজে মৃত্যুবরণ করতে চায়, মৃত্যু কামনা করে, কিন্তু আয়নাঘরে মানুষ মৃত্যু কামনা করত। আমান আজমি এবং আরমানের যে বক্তব্য শুনেছি, আজকেও আজমি সাহেবকে না দেখলেও আরমানকে দেখেছি প্রফেসর ইউনূসের সাথে সেই আয়নাঘরে গেছেন, তিনি বর্ণনা দিয়েছেন পুরো বিষয়টা। মনোযোগ দিয়ে প্রফেসর ইউনূস শুনলেন, সব কথা বললেন। পড়েছিলাম বা ইতিহাসে জেনেছিলাম আয়ামে জাহিলিয়াতের কথা, এটা তো জাহিলিয়াতের সময়টাকেও পার করে দিয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভুইয়া বললেন তিনিও এখানে ছিলেন 4 দিন। সে রুমটা দেখালেন পর্যবেক্ষকদের যে এই রুমটায় তিনি ছিলেন 4 দিন। নাহিদ ইসলামকেও এখানে রাখা হয়েছিল অন্য একটি সেলে, কারণ তারা কোটার সংস্কারের জন্য বা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল। তখনও এক দফা আসেনি তাদের কাছ থেকে। বহু লোককে উপদেষ্টা প্রফেসর ইউনূস বললেন বহু ব্যক্তিকে বিনা কারণে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে, বহু ব্যক্তির কাছ থেকে টাকা চেয়েছে, টাকা না দিলে নিরাপত্তা বাহিনী তুলে এনে এখানে রেখেছে, কোনো কোনো ব্যক্তিকে রাজনৈতিক কারণে ভিন্ন মতের বলে তুলে আনা হয়েছে। এই নির্মমতা 2024-25 এসে আজকে আমাদের কাছে প্রকাশ হয়েছে। কি করেনি এই রাষ্ট্রের ভেতরে শেখ হাসিনা? একবার কল্পনা করেন তো, একটা মানুষ মাসের পর মাস, বছরের পর বছর, যুগের মতো একটা ছোট্ট রুমের মধ্যে থেকেছে, পা মেলে শুতে পারেনি, দাঁড়াতে পারেনি, আকাশ দেখেনি, আলো দেখেনি, কোনো আলো প্রবেশ করেনি যার রুমে, কোনো রকম নিঃশ্বাস ফেলার মতো একটা সুযোগ ছিল। এই মানুষটার সাথে আসলে প্রতি সেকেন্ডে কি ঘটেছে, তার উপর ইলেকট্রিক চেয়ারে বসে শট দেওয়া, নির্যাতন, চোখ বেঁধে ফেলে রাখা। একবার নিজের সাথে তুলনা করেন এবং একবার নিজেকে চোখ বেঁধে ছোট্ট একটা বাথরুমের মধ্যে নিজেকে আবদ্ধ করে রেখে চেষ্টা করেন তো 24 ঘন্টা আপনি থাকতে পারেন কিনা? শেখ হাসিনা ক্ষমতার জন্য আসলে কি করেছে? আজকে শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় আস্ফালন দেখাচ্ছে, তাদের হয়ে বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্ন গোষ্ঠী গোত্র মাঠে নামছে দাবি আদায়ের নামে। অনেক গণমাধ্যম আবারও শেখ হাসিনাকে এই দেশে আনার জন্য ষড়যন্ত্র করছে। আমাদের ডিবি স্টেট তারা ইউনূসকে এমনভাবে ব্যর্থ করতে চাইছে যাতে করে মানুষ মনে করে বা মানুষ বলতে বাধ্য হয় আগেই তো ভালো ছিলাম। ইদানিং সেই কথাগুলো আসছে। রুমিন ফারহানা বিএনপি একজন নেত্রী, তার বাবা একসময় আওয়ামী লীগ এবং পরবর্তী বিএনপির বড় নেতা ছিলেন। তিনি বললেন কি, গত 14-15 বছরে তিনি ঘর থেকে বেরোতে ভয় পেতেন না, এখন তিনি ভয় পান, কারণ তিনি সরকারি প্লট পেয়েছেন, সরকার তাকে সুযোগ দিয়েছে এমপি হওয়ার। যখন সারা বাংলাদেশে বিএনপিকে একেবারে কি বলবো বোতলবন্দি করে ফেলেছে, তখন রুমিন ফারহানা হয়েছিলেন সাংসদ। তিনি তো অবৈধ সাংসদই হয়েছিলেন। তিনি বলছেন কি চমৎকার কথা, গত 14 বছর, তার মানে তিনি যে আওয়ামী লীগের এজেন্ট ছিলেন, তিনি যে আওয়ামী লীগের পোষা কি বলবো ময়না পাখি ছিলেন, এটা কি ক্লিয়ার? কারণ আওয়ামী লীগ তাকে বিরোধী দল থেকে হায়ার করেছিল তাদের। তিনি অনেক কথা বলেছেন সংসদে বা ডাইজে বা গণমাধ্যমের মাইক্রোফোনে। বেসিক্যালি তিনি কি আসলে বিএনপিকে ওন করেন? কারণ আমরা জানি, ইতিহাসে পড়েছি, বিশ্বাসঘাতকরা থাকে এক দলে, কাজ করে অন্যের জন্য। তিনি 14 বছর ভালো ছিলেন, 15 বছর ভালো ছিলেন, এখন তিনি সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে ভয় পান। কিন্তু আমরা তো এখন ঘর থেকে বেরোতে সাহস পাই। 14 বছর তোমরা দেশেও থাকতে পারেনি অনেকে, তারপরও বিএনপি এই নেত্রীকে তার দলে বহাল রেখেছে। আগামীতে তিনি হয়তো তার দল বা তিনি যখন ক্ষমতা আসবেন, তার দল যখন ক্ষমতা আসবেন, তিনি এরকম কথা বলবেন কিনা জানি না। আমাদের ডিবি স্টেট, প্রথম আলো, ডেইলি স্টার,
দেবপ্রিয় যারা যারা এই দেশটাকে কন্ট্রোল করেন, অর্থনীতি কন্ট্রোল করেন, দেশের রাজনীতি কন্ট্রোল করেন, ওপারের যারা সুশীল বা আমাদের ডিপ স্টেটের বিশেষ ইশারাদাতা, তারা এগুলো মুছে ফেলবে। এর বিচার হবে না, লিখে রাখেন। পিলখানার বিচার হবে না, বিডিআরের বিচার হবে না, হেফাজতের বিচার হবে না, জুলাই অভ্যুত্থানের একটা নামকস্তে বিচার হবে, যে বিচারটা কার্যকর হবে না, হাসিনার গুম আয়না ঘরের কোনো বিচার হবে না, লিখে রাখেন। গুম হওয়া মানুষজনকে নিয়ে আয়নাঘর দেখেছেন এবং এটা একটা তীব্র বিতর্ক ট্রিগার করেছে। আমি সেটা নিয়ে মূলত কথা বলবো, কিন্তু তার আগে আরেকটা দিক একটু দেখে আসা যাক। সেটা হলো একটা পুরনো কথা নতুন করে আমাদের সামনে আবার প্রমাণ হলো। সেটা হচ্ছে একটা গণতন্ত্র কাজ করার পেছনে মিডিয়ার ভূমিকা। এই যে 6 মাস পর, ইটস টু লেট আনডাউটেডলি, এবং দেরি হওয়ার কারণে অনেক রকম বিকৃতি হয়েছে, সেগুলোই মূল আলোচনার জায়গা। আমরা সেই আলোচনা করছি সোশ্যাল মিডিয়াতে। কিন্তু যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো এইটুকু যে এখন হলো, এটা মূলত একটা মিডিয়ার কারণে হয়েছে। নেত্র নিউজ তারা কয়েকদিন আগেই একটা রিপোর্ট করেছে এবং সেখানে তারা জানিয়েছে সেনাবাহিনীর অনিচ্ছার কারণেই আমাদের প্রধান উপদেষ্টা সহ অন্যরা এই যে আয়নাঘর আছে, ডিটেনশন সেন্টারগুলো আছে, সেগুলো দেখতে পারেননি। এবং প্রধান উপদেষ্টা সেই রিপোর্টে নেত্র নিউজ তসলিম খলিলের সাথে কথা বলে জানিয়েছেন যে তিনি যাবেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উইথ অল দ্য পিপল। সো কিভাবে মিডিয়া কাজ করে তার একটা খুব চমৎকার এক্সাম্পল। এবং ভবিষ্যৎ বাংলাদেশ আমরা এটুকু বলে রাখবো যে মিডিয়া যাতে কেউ কোনো না কোনোভাবে কারসাজি করতে না পারে, নিয়ন্ত্রণ করতে না পারে। একটা সরকার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম পদক্ষেপগুলোর একটা হচ্ছে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা, কোনো না কোনো ফর্মে, কোনো সুবিধা দিয়ে, টাকা পয়সা দিয়ে, কোনো রকম চাপ প্রয়োগ করে। এই কারণে আমরা দেখবো ইভেন একটা ভালো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন স্বৈরাচারী হয়ে উঠছে, তিনি ভারতের মিডিয়াগুলোকে অপ্রেস করছেন, করতে করতে সেগুলো এখন তার নিয়ন্ত্রণে বা কবজে আসার পর তার কোলে এসে বসেছে। সে কারণে গদি মিডিয়া হয়েছে এগুলো। আমরা এইটুকু একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। নেত্র নিউজ আরেকটা ভালো কাজ করলো, তাদের চাপেও এতদিন পরে হলো। কিন্তু এখন যে মূল ডিবেটগুলো হয়েছে সেগুলো খুবই ভ্যালিড, যে সত্যিকার অর্থে এটা আমাদের এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা বড় ব্যর্থতা। দীর্ঘ 6 মাস এই আয়নাঘর মানে এই গুমের ডিটেনশন সেন্টারগুলোতে যাওয়া যায় নাই। গুম নিয়ে কয়েকটা কথা একটু বলি, এবং যে ডিবেটগুলো আসছে সেগুলো একটু পরে বলি। সেটা হচ্ছে, আমি বহুবার বলেছি কিন্তু আমার গুমের প্রসঙ্গ আসলে কয়েকটা কথা যুক্ত না করে আমি পারি না। সেটা হচ্ছে, গত সরকার যতগুলো অপরাধ করেছে, মানবতা বিরোধী অপরাধ, তার মধ্যে গুম ইভেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের চাইতে টাফ এবং ভয়ঙ্কর জিনিস। মৃত্যুর চাইতে এটা ভয়ঙ্কর, রিপিট। কারণ যে মানুষটা বেঁচে আছেন, তিনি বেঁচে আছেন কি নেই, তিনি বেঁচে থাকবেন কি থাকবেন না, তার এরকম চিন্তা আছে, তিনি বিভৎস পরিবেশে টর্চারের মধ্যে জীবনযাপন করছেন, তার চাইতে জরুরি কথা পরিবারটা যে অবর্ণনীয় দুঃখ, দুর্ভোগ, কষ্টের মধ্যে দিয়ে যায়, সেটা কোনো তুলনা হয় না। আমার সৌভাগ্য বলবো, আমি এরকম কিছু ইতিহাসের ঘটনার সরাসরি সাক্ষী হয়েছি। গুম হওয়াদের স্বজনদের যে প্রতিষ্ঠান, সংগঠন মায়ের ডাকে বেশ কিছু প্রোগ্রামে আমি উপস্থিত থেকেছি এবং তাদের অবর্ণনীয় কষ্টের গল্প শুনেছি। কিভাবে বছরের পর বছর একটা পরিবার অপেক্ষা করে, কিভাবে একসময় ওই অপেক্ষা পাল্টে যায় যে 7 বছর কি হবে, 7 বছর হলে স্বামীর অ্যাকাউন্ট আমি অপারেট করার অ্যাপ্লাই করতে পারবো। যদি 7 বছর পর অ্যাকাউন্ট ঠিকমতো অ্যাপ্লাই করা মানে অপারেট করা যায় না, এক বিভৎস সংকট। সুতরাং আমাদের জাতির ইতিহাসে, শেখ হাসিনার নির্যাতনের ইতিহাসে এই গুম, এই আয়নাঘর একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু এগুলো ওয়েল প্রিজার্ভড আসলে আর হলো না। আজ যে ছবিগুলো আমাদের সামনে এসছে সেগুলো নিয়ে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবং রাইটলি প্রশ্ন তুলেছেন। যেসব ছবি দেখানো হচ্ছে বিভিন্ন মানে 2-3টাকে ভেঙে একসাথে করে দেখানো হয়েছে, ওয়ালগুলোতে মানুষের প্রচুর লেখা ছিল, সেগুলো তুলে ফেলে সেখানে নতুন করে প্লাস্টার করা হয়েছে, এইরকম নানান কিছু। যদিও এর মধ্যেও বেরিয়ে গেছে একটা দুটো জায়গায় সত্যিকারে গুম হওয়া যে প্রকোষ্ঠগুলো আছে, আয়নাঘরগুলো আছে, সেগুলো কেমন। প্রধান উপদেষ্টা এরকম একটা দুটো দেখে বলছেন যেখানে মুরগির খোপের চেয়েও ছোট। দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড। আমি একজন গুম হওয়া মানুষের বর্ণনা অনেকে শেয়ার করছেন, সেখানে দেখলাম সেখানে লম্বা হয়ে শোয়া যায় না, আসলে পা কমরে চলে যায়, একই জায়গায় সবকিছু। এই পরিস্থিতি আছে, সেইগুলো প্রায় কিছুই আর প্রিজার্ভড নেই। এর মধ্যেও আমরা পেয়েছি টর্চার জন্য ইলেকট্রিক শক দেওয়ার জন্য যে চেয়ার, সেটা পাওয়া গেছে, সেটা দেখা গেছে, সেটা এসছে। কিন্তু এই আলামতগুলো নষ্ট করে ফেলা হলো, এটা ভয়ঙ্কর। এই যে আলামতগুলো থাকা দরকার ছিল আমাদের, এটা সত্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে, বিভিন্ন বাহিনীর তত্ত্বাবধানে একটা অংশের অ্যাটলিস্ট র্যাবের ছিল, বিভিন্ন এজেন্সি ছিল, যে এজেন্সিগুলো আসলে ঠিক সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না। কিছু সেনাবাহিনীর লোকজন যেসব গোয়েন্দা বাহিনীর চিফ এবং গুরুত্বপূর্ণ পদে থাকেন, সেগুলো মূলত প্রধানমন্ত্রীর অধীনে, তারা তাদেরকে রিপোর্ট করেন। তো এই ধরনের ডিটেনশন সেন্টারগুলো দায় ছিল, এগুলো রাখা দরকার ছিল, এগুলো ভেঙে ফেলে অত্যন্ত গর্হিত কাজ করা হয়েছে এবং এরপরও তারা 6 মাস পরও দিতে চাইছেন না। এটাও খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের ইতিহাসে এই ঘটনাগুলো ঘটেছে, এই ইতিহাসে এই ঘটনাগুলোর স্বীকৃতি এবং এগুলোর সংরক্ষণ করা আমাদের জন্য জরুরি ছিল, যেটা হয়নি। এর বাইরে আরো একটা বড় অভিযোগ এসছে, সেটা হলো, আমি বিভিন্ন জায়গায় দেখলাম, এটা নিয়ে আমরা আশা করি অফিসিয়ালি জিনিসগুলো জানতে পারবো। এই যে স্বজনদেরকে নিয়ে যাওয়া বলা হয়েছিল, যারা স্বজন তাদের অনেকে এবং খুব সিগনিফিক্যান্ট অনেক মানুষ যেতে পারেননি, অভিযোগটা হচ্ছে তাদেরকে যেতে দেয়া হয়নি। এটা খুব ভয়ঙ্কর অভিযোগ। কারণ সত্যিকার অর্থেই আমরা মায়ের ডাক সংগঠনটার বেশ কিছু মানুষকে সামনে থাকতে দেখেছি এবং ভয়ঙ্কর লড়াই তারা করেছেন সবচেয়ে ভয়ঙ্কর সময়গুলোতে। তারা কি পরিমাণ চাপের মুখে তখনকার লড়াইটা জারি রেখেছিলেন, আমি একেবারে সামনাসামনি চাক্ষুষ সাক্ষী সেটার। কিন্তু এদের অনেককেও আমি দেখিনি এবং জানলাম তাদেরকে যাওয়াটার জন্য ডাকা হয়নি এবং টু সাম এক্সটেন্ট
প্রিভেন্ট করা হয়েছে, কাউকে কাউকে এটার বিরুদ্ধে কাউকে এটার জন্য অভিযুক্ত করা হচ্ছে কোনো উপদেষ্টাকে। আমি জানি না এটা কেন হলো, প্রধান উপদেষ্টার সাথে মায়ের ডাকে প্রতিনিধিরা যাবেন না, এটা হতে পারে না। আজকে অনেকেই, আমি প্রায় বলি যে অনেকেই বিরাট বিরাট বীর হয়ে যান। শেখ হাসিনার সময় যারা লড়াই করেছিলেন, কিভাবে লড়াই করেছেন, ওই ইতিহাসটা ভুলতে মনে খুব বেশি লাগবে না। আমি নিজেও খেয়াল করি আসলে 5 আগস্টের পর বিরাট বিরাট বিপ্লবীরা হাজির হয়ে সবকিছু এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, এটা এভাবে করলে হতে হবে, ওটা ভাবে করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটা করে দেখিয়েছি, সেটা করে দেখিয়েছি, নানান কথাবার্তা বলে। আমরা এখানেও কি এরকম একটা চর্চা দেখলাম? যদি এটা হয়ে থাকে এটা খুবই মর্মান্তিক হবে। আমি চাই সরকার তার জায়গা থেকে স্টেটমেন্ট দিক এবং আয়নাঘরে রিকনস্ট্রাকশন করুক। ধরুন একটা রুমের মধ্যে 3টা বা 2টো এক্সস্ট ফ্যান দেখা যায়, একটা রুমে 2টো এক্সস্ট ফ্যান আয়নাঘরে থাকবে, হতে পারে না। দুটো মানে ওটা 2 রুম ছিল, ওটাকে 1 রুম করে দেখানো হয়েছে। 3টা এক্সস্ট ফ্যান আছে, মানে 3টা ছিল রুম, ভেঙে এখন একটা করে দেখানো হচ্ছে। আরেকটা কথা একটু জরুরি, মানে ভেঙে ওনারা আসলে কি নিশ্চিত করতে চান? আপনি কোনো মানুষকে যদি 5 স্টার হোটেলে নিয়েও ডিটেইন করে রাখেন, আরবিট্রারিলি গুম করে রাখেন, এটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন, ফুল স্টপ। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কাউকে আটক করার 24 ঘন্টার মধ্যে নিকটস্থ থানায় সোপোর্ট করতে হবে, আইনের হাতে তুলে দিতে হবে। সুতরাং কাউকে তুলে নিয়ে গিয়ে যদি যে কোনো বাহিনী, যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কাউকে তুলে নিয়ে গিয়ে 5 স্টার হোটেলের মতো লাক্সারির মধ্যে রেখে দেয় দিনের পর দিন, মাসের পর মাস, তারপর ওটা ভয়ঙ্কর অসভ্যতা, ভয়ঙ্কর বর্বরতা, এটুকু বুঝতে পারতে হবে। তো ভেঙে তারা কি নিশ্চিত করতে চান আমি জানি না, এটুকু মাথায় রাখতে হবে। সেটা রিকনস্ট্রাক্ট করা হোক, সরকার সেটা রিকনস্ট্রাক্ট করতে হবে এবং সত্যিকার অর্থে প্রকৃতপক্ষে যারা গুম ছিলেন তাদেরকে নিয়ে যাওয়া, এগুলো কেমন ছিল সেইভাবে ঠিকঠাক করতে হবে। এবং যারা এই আলামতগুলো ভেঙে এমন করেছে, সরকারের উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা। এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো দায় আমরা শেখ হাসিনাকে দিচ্ছি, তার রেজিমকে দিচ্ছি। এগুলো নিয়ে সেনাবাহিনীর লজ্জিত হওয়া উচিত বলে মনে হবে না। তবে এই প্রশ্ন নিশ্চিতভাবেই 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল। সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম। তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে, নাকি এগুলো বানোয়ার কল্পকাহিনী ছিল? প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন? অনেক ভিডিও বের হয়েছে, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে 2-1টা ছবি দেখতে পাচ্ছেন। তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা, সাথে আরো কয়েকজন উপদেষ্টা, সাংবাদিক, ইভেন যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন, তাদের বক্তব্য, তাদের কি বলা হয় যে ডেডিকেশন, সবকিছু আমরা সামনে পেলাম। মজার বিষয় হচ্ছে উপদেষ্টা আসিফ, তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল। একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভেঙ্গা চুরা বড় করা হয়েছে, বাট এখানে একটা রুম ছিল। তো চলুন দেখি ছবিতে, এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনূস সহ একটা টিম তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন। ডক্টর ইউনূসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, যেটা আছে ডিজিএফআই, সেখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব 2 এর CPC 3 এর ভেতরের যেই সেলগুলো ছিল আয়নাঘর হিসেবে পরিচিত, সেগুলোকে পরিদর্শন করেছেন। এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন। আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আর অনেকে ছিলেন। আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও, কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে। সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি, বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন। আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য, ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে। তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল, সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য। বেশ কিছু চেয়ার দেখলাম আমরা, অনেকগুলো ওয়াল দেখলাম, যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো। আবার যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া, মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিকভাবে উপর মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হয়তো, দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হয়তো, টর্চার করা হয়তো। তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে এই সভ্য দুনিয়ার সাথে, এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল। তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি, ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে, তো সেখানে আমরা দেখলাম। তো যাই হোক, যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে, কত প্রকার কি কি, এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন, এটার ভয়াবহতা কি পরিমাণ, যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে, অপহরণ হয়েছে, এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে, তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ, আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এজ এ লিসেনার হিসাবে শোনা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো এই আয়নাঘরগুলো চিরজীবনের জন্য বন্ধ করা হোক। আগামীতে কোনো সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আর জীবনে না হয়, এটার সর্বোচ্চ একটা সিস্টেম, নীতি। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।